সেবা দেখিয়া আমারও কপাল ধরিয়া উঠিতেছে, কিন্তু যার পোড়া কপাল তাকে তো এমনি এমনি চটপট করিয়া সারিয়া ফেলিতে হয়। মহিন্দার কপালে চোর আছে। ইতিমধ্যে মহেন্দ্র যে বিনোদিনী ও আশালতাকে মিলিয়া মিশিয়া একেবারে একাকার করিয়া তুলিয়াছে, তাহা সে জানিতে পারে নাই। আশা জিজ্ঞাসা করিল মহেন্দ্রকে, সত্য করিয়া বলো, আমার চোখের বালিকে তোমার কেমন লাগিল? মহেন্দ্র তখন কহিল, মন্দ নয়। আশা তখন অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কহিল, তোমার কাউকে কি আর পছন্দই হয় না, কেবল একটি লোক ছাড়া? বেশ, আর একটু ভালো করে আলাপ করেই দেখো, তারপরে বুঝবো পছন্দ হয় কি না। মহেন্দ্র কহিল, আবার আলাপ? এখন বলছি বরাবরই এমনই চলিবে? আশা তখন কহিল, ভদ্রতার খাতিরেও তো মানুষের সঙ্গে আলাপ করা যায়। একদিন পরিচয়ের পরেই যদি দেখাশোনা বন্ধ করো, তবে চোখের বালি কি মনে করবে বলো দেখি? আর অন্য কেউ হইলে অমন মেয়ের সঙ্গে আলাপ করিবার জন্য সাধিয়া বেড়াইতো, তোমার জন্য একটা মস্ত বিপদ উপস্থিত হইল। অন্য লোকের সঙ্গে তাহার এই প্রভেদের কথা শুনিয়া মহেন্দ্র ভারী খুশি হইল। সে বলিল, আচ্ছা আচ্ছা, বেশ, তাই নয় হলো। এত ব্যস্ত হইবার দরকার কিসের? আমার তো আর এখানে থেকে কোথাও যাওয়ার নেই, বা তারও কোথাও যাওয়ার নেই। দেখা তো মনে হলে মাঝে মাঝেই করা যাইবে। আর তাছাড়া দেখা হইলেই ভদ্রতা রক্ষা করিব, যতটুকু তোমার স্বামীর শিক্ষা আছে। মহেন্দ্র মনে করিয়াছিল বিনোদিনী এখন হইতে কোনো না কোনো ছুতাই দেখা দিবেই, কিন্তু সে ভুল বুঝিয়াছিল। বিনোদিনী মহেন্দ্রের কাজ দিয়াও যায় না, বা কখনো কামনো যাতায়াতের পথেও দেখা হয় না। পাছে কিছুমাত্র ব্যগ্রতা প্রকাশ্যই বলিয়া মহেন্দ্র বিনোদিনীর প্রসঙ্গ তার স্ত্রীর কাছে উত্থাপন করিতে পারে না। মাঝে মাঝে বিনোদিনীর সাক্ষাতের জন্য স্বাভাবিক সামান্য ইচ্ছাকেও সে দমন করিয়া রাখে, কিন্তু দমন করিতে গিয়া মহেন্দ্রের ব্যগ্রতা আরো যেন বাড়িয়া উঠিতে থাকে। বিনোদিনীর সঙ্গে দেখা হইবার পরদিনে মহেন্দ্র নিতান্তই যেন হাস্যাচ্ছলে আশাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা, তোমার অযোগ্য এই স্বামীটিকে চোখের বালির কেমন লাগিল? মহেন্দ্র প্রত্যাশা করিয়াছিল যে প্রশ্ন করিবার পূর্বেই সে আশার কাছ হইতে রিপোর্ট পাইবে, কিন্তু সবুর করিয়া যখন ফল পাইল না, তখন লীলাচ্ছলে প্রশ্নটা সে উত্থাপন করিল। কিন্তু আশা পড়িল মুশকিলে। চোখের বালি তো কোনো কথাই বলে নাই, বরঞ্চ বলা ভালো, আশার ওপর তার সখী অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিল। আশা তখন তার স্বামীকে বলিল, হ্যাঁ, তার রসনা একটু বাপু, 2-4 দিন আলাপ হয়ে যাক তোমাদের, তারপরে তো বলিবে। কালকে কতক্ষণই বা তোমাদের দেখা হলো, আর কতক্ষণই বা কথা হলো। ইহাতেও মহেন্দ্র কিছু নিরাশ হইল বটে। এই সকল নিয়েই তাহাদের মধ্যে আলোচনা শুরু হলো, কিন্তু এমন সময় এসে উপস্থিত হলো বিহারী। বিহারী আসিয়া জিজ্ঞাসা করিল, কি মহিন্দা, আজকে তোমাদের তর্কটা কি লইয়া? মহেন্দ্র কহিল, দেখো তো ভাই, কুমুদিনী না প্রেমদিনী, না কার সঙ্গে তোমার বউঠান চুলের দড়ি, না মাছের কাটা, কি যে একটা পাতাইয়াছেন কে জানে, তা বলে কি আমাকেও পাতাতে হইবে? এ হইলে তার বাঁচা যায় না। আশার ঘোমটার মধ্য হইতে নীরবে তুমুল কলহ ঘনাইয়া উঠিল। বিহারী ক্ষণকাল নিরুত্তরে মহেন্দ্রের মুখের দিকে চাইয়া হাসিল। তাহার কিছুক্ষণ পরে কহিল, কি বউঠান, বুঝলে কিছু? এ লক্ষণ কিন্তু মোটে ভালো নয়। এসব ভোলাইবার কথা। তোমার চোখের বালিকে আমি দেখিয়াছি, আর আরো যদি ঘন ঘন দেখিতে পাই, তবে সেটাকে দুর্ঘটনা বলিয়া মনে করিব না, সে আমি শপথ করিতে বলিতে পারি না। কিন্তু মহিন্দা যখন এত ব্যাকুল, তখন তো বড় সন্দেহের কথা। মহেন্দ্রের সঙ্গে বিহারীর যে একটা অনেক প্রভেদ আছে,
আশা তাহার একটি কথাতেই প্রমাণ পাইল। হঠাৎই একদিন মহেন্দ্রের ফটোগ্রাফের অভ্যাস চাপিল। পূর্বে সে একবার ফটোগ্রাফি শিখিতে আরম্ভ করিয়াছিল, কিন্তু মাঝপথে ছাড়িয়া দিয়াছিল। এখন আবার ক্যামেরা মেরামত করিয়া আরো কিনিয়া ছবি তুলিতে শুরু করিল। বাড়ির চাকর বেহারাদের পর্যন্ত ছবি তুলিতে লাগিল। আশালতা তখন বলিল, আচ্ছা, আমার চোখের বালির একটা ছবি তুলিতেই হইবে যে। মহেন্দ্র তাহাতে সম্মতি দিল বটে, কিন্তু বিনোদিনী তাহাতে সম্মতি দিল না। তখন আশাকে আবার একটা কৌশল করিতে হইল। অবশ্য কৌশল গোড়া হইতেই বিনোদিনীর অগোচর রহিল না। মতলব এই হইল যে মধ্যাহ্নে আশালতা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনো মতে ঘুম পাড়াইবে, আর তখনই মহেন্দ্র সেই অবস্থাতেই তাহার ছবি তুলিবে। এইভাবেই সে তার চোখের বালিকে উপযুক্ত জব্দ করিবে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে বিনোদিনী কোনোদিনই দিনের বেলায় ঘুমোয় না, কিন্তু আজকে তার চোখে ঘুম ঢুলিয়া আসিল। গায়ে একখানি লাল শাল জড়াইয়া সে জানালা দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। এমনই সুন্দর ভঙ্গিতে সে ঘুমাইয়া পড়িল যে মহেন্দ্র তাহাকে দেখিয়া কহিল, বা ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্য সে ইচ্ছা করিয়াই প্রস্তুত হইয়াছে। মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া ক্যামেরা আনিল। কোন দিক হইতে ছবি লইলে ভালো হইবে তাহা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিক হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। অবশেষে যে ছবি লইবার জন্য ক্যামেরার মধ্যে কাঁচ পুড়িয়া দিল, অমনি যেন কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধরপড় করিয়া উঠিয়া বসিল। আশা তখন উচ্চস্বরে হাসিয়া উঠিল। বিনোদিনী বড়ই রাগ করিল। বিনোদিনী তাহার চোখ দুটিকে বড় বড় করিয়া মহেন্দ্রকে বলিল, ইহা তো ভারী অন্যায়। মহেন্দ্র কহিল, হ্যাঁ, অন্যায় তাহাতে আর সন্দেহ নাই, কিন্তু চুরিও করিলাম, অথচ চোরাই মাল ঘরে আসিল না। ইহাতে তো আমার ইহাকাল আর পরকাল দুই গেল। অন্যায়টাকে শেষ করিতে দিয়া তাহার পরে দণ্ড দিবেন। আশাও তখন বিনোদিনীকে অত্যন্ত ধরিয়া পড়িল। ছবি লওয়া হইল, কিন্তু প্রথম ছবিটা হইল খারাপ। কাজেই পরদিন আর একটা ছবি না লইয়া চিত্রকর ছাড়িল না। একখানা ছবি লইয়ার জন্য বিনোদিনী আর না করিতে পারিল না। কিন্তু মহেন্দ্র যতই ছবি তোলে ততই ছবি নষ্ট করিয়া ফেলে। এমনই করিয়া ছবি তুলিতে তুলিতে তাহাদের মধ্যে পরিচয় বহুদূর এগিয়েও গেল। বাহির হইতে নাড়া পাইলে ছাই চাপা আগুন আবার জ্বলিয়া ওঠে। নবদম্পতির প্রেমের উৎসাহ যেটুকু ম্লান হইতেছিল, তৃতীয় পক্ষের ঘা খাইয়া সেটুকু আবার জাগিয়া উঠিল। আশালতার হাস্যলাভ করিবার শক্তি ছিল না, কিন্তু বিনোদিনী তাহা অজস্র যোগাইতে পারিত, যাহার কারণে বিনোদিনীর অন্তরালেই আশার আশ্রয় হইল। মহেন্দ্রকে সর্বদাই আমাদের উত্তেজনায় ভরিয়া রাখিত বিনোদিনী। বিবাহের অল্পকালের মধ্যেই মহেন্দ্র এবং আশা পরস্পরের সঙ্গে এমনভাবে ঘনিষ্ঠ হইয়া পড়িয়াছিল যে সংসারের দিকে তাহাদের মন উঠিয়া গিয়াছিল। হয়তো ইহাকে নেশাই বলে, কিন্তু নেশার পরেই মাঝখানে যে একটা অবসাদ আসে, সেটা দূর করিতে মানুষ আবার যে নেশা চায়, সে নেশা আশা কোথা হইতে যোগাবে? কিন্তু এমন সময় বিনোদিনী নবীন রঙিন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশা তখন স্বামীকে উৎফুল্ল করিয়া আরাম পাইল। কিন্তু আগে সভা জমিত আশা এবং তার স্বামী মহেন্দ্রের সঙ্গে, কিন্তু আজকাল তিনজনের সভা জমিয়া উঠিয়াছে। কিন্তু তাই বলিয়াছে বিনোদিনীর কাছে অলস্যতা জন্মাইয়াছিল তাহা নহে। রাধা বাড়া, ঘরকন্যা দেখা, রাজলক্ষ্মীর সেবা করা সমস্ত সে একা করিত। মহেন্দ্র তখন অস্থির হইয়া বলিত, তা বলি কি, চাকর দাসীগুলাকে না কাজ করিতে দিয়া তুমি মাটি করিবে দেখিতেছি। বিনোদিনী তখন বলিত,
নিজে কাজ না করিয়া মাটি হওয়ার চেয়ে সে ভালো। যাও, তুমি কলেজে যাও। না না, আজ বাদলার দিনটাতে মোটে না, তা হইবে না। তোমার জন্য গাড়ি তৈরি হইয়াছে, কলেজে তোমাকে যাইতেই হইবে। মহেন্দ্র তখন বলিত, আমি তো গাড়ি বারণ করিয়া দিয়াছিলাম। বিনোদিনী বলিত, আমি বলিয়া দিয়াছি। এই শুনিয়া মহেন্দ্র তখন কলেজের উদ্দেশ্যে যাত্রা করিত। হঠাৎই ছুটি লওয়া, পড়াতে ফাঁকি দেওয়া বিনোদিনীর কোনো মতেই তাহাতে প্রশ্রয় ছিল না। কাজেই মহেন্দ্রের ওপর একটা কঠিন শাসন অর্পিত হইল, এবং যার কারণে মহেন্দ্রের কাছে বিনোদিনী অত্যন্ত রমণীয়, লোভনীয় হইয়া উঠিল। পূর্বে মাঝে মাঝে ঠিক সময় মতো আহার প্রস্তুত হইত না, এমনকি কলেজও সে কামাই করিত। কিন্তু এখন বিনোদিনী স্বয়ং তাহার আহার বন্দোবস্ত করিয়া দেয়, সকাল সকাল খাবার খাইয়া সে কলেজেও যাইতে পারে। এমনকি পূর্বে তাহার কাপড়গুলি প্রতিদিন ভাঁজ করা থাকিত না, অগোছালো থাকিত। তা আজকে বিনোদিনীর ছোঁয়ায় সকলই ঠিক হইয়া গিয়াছে। কিন্তু প্রথম প্রথম বিনোদিনী এই সকল বিশৃঙ্খলা দেখাই মহেন্দ্রের সম্মুখে আশাকে অসহ্য ভৎসনা করিত। তবে অবশেষে তাহার কর্তব্যভার বিনোদিনী নিজের হাতে কাড়িয়া লইল। ঘরের স্ত্রী তখন ফিরিয়া গেল। হয়তো কখনো এমনও হইয়াছে যে চাপকানের বোতাম ছিঁড়িয়া গেছে, আশা কোনো গতি করিতে পারে নাই, তখন বিনোদিনী তাহার গতি করিয়া দিয়াছে। আবার একদিন হয়েছে মহেন্দ্রের প্রস্তুত অন্নে বিড়ালে মুখ দিল, আশা ভাবিয়া পাইল না সে কি করিবে। তখন বিনোদিনী রান্নাঘরে গিয়া কোথা হইতে কি সংগ্রহ করিয়া গুছাইয়া কাজ চালাইয়া দিল। আশা তখন আশ্চর্য হইয়া গেল। এইরূপে আস্তে আস্তে মহেন্দ্র তাহার আহারে, আচ্ছাদনে, কর্মে, বিশ্রামে সর্বত্রই একজনকে অনুভব করিতে লাগিল, সে হল বিনোদিনী। বিহারীর আজকাল পূর্বের মতো আদর নাই, তাহার ডাক আর পড়ে না। বিহারী মহেন্দ্রকে তখন লিখিয়া পাঠাইল যে কাল রবিবার আছে, দুপুরবেলা আসিয়া সে মহেন্দ্রের মার হাতে রান্না খাইবে। মহেন্দ্র তখন দেখিল রবিবারটা নিতান্তই মাটি হয়। তাড়াতাড়ি সে লিখিয়া পাঠাইল রবিবারে বিশেষ কাজে তাহাকে বাহিরে যাইতে হইবে। কিন্তু বিহারী আহার আনতে একবার মহেন্দ্রের বাড়ির খোঁজ লইতে আসিল। বেহারার কাছে শুনিল মহেন্দ্র বাড়িতেই আছে, বাহিরে সে যায় নাই। মহিন্দা বলিয়া সিঁড়ি হইতে হাঁকিয়া বিহারী তখন মহেন্দ্রের ঘরে গেল। মহেন্দ্র তখন অপ্রস্তুত হইয়া বলিল, বিহারী, ভারী মাথা ধরিয়াছে। এই বলিয়া সে খাটে ঠেস দিয়া পড়িল। বিনোদিনী তখন দ্রুত পদে অডিকলন বরফ জলে মিশাইয়া উপস্থিত করিল। আশার হাতে ভিজা রুমাল দিয়া কহিল, এই লও, মহেন্দ্রবাবুর মাথায় বাঁধিয়া দাও। মহেন্দ্র তখন সগর্বে বিহারীকে বলিল, দেখছ বিহারী, আমার কত আদর। আশালতা বিহারীর সম্মুখে লজ্জাকম্পিত হস্তে ভালো করিয়া বাঁধিতে পারিল না। ফোঁটাখানেক উডিকলন গড়াইয়া মহেন্দ্রের চোখে পড়িল। বিনোদিনী নিজে তখন তাহা বাঁধিয়া দিল। অন্যদিকে আশালতা মাথায় ঘোমটা টানিয়া পাখা করিতে লাগিল। বিনোদিনীর স্নিগ্ধ স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, মহেন্দ্রবাবু, আরাম পাচ্ছেন কি? বিনোদিনী তখনই দ্রুত কটাক্ষে একবার বিহারীর মুখের দিকে চাহিয়া লইল। সে দেখিল বিহারীর চক্ষু কৌতুকে হাসিতেছে। সে বুঝিল সমস্ত ব্যাপারখানা তাহার কাছে প্রহসন। বিনোদিনী খুব ভালো করিয়াই বুঝিয়া লইল যে এ লোকটিকে ভোলানো সহজ ব্যাপার নহে, কিছুই ইহার নজর এড়ায় না। কিছুক্ষণ পর বিহারী কহিল, তা বিনোদ বৌঠান, এমনতর সেবা পাইলে রোগ সারিবে না, বাড়িয়া যাইবে। বিনোদিনী তখন বলিল, তা কেমন করিয়া জানিব? আমরা মূর্খ মেয়ে মানুষ, আপনাদের ডাক্তারের শাস্ত্রে বুঝি এই মতো লেখা আছে। বিহারী তখন বলিল, আছেই তো,
সেবা দেখিয়া আমারও কপাল ধরিয়া উঠিতেছে। কিন্তু যার পোড়া কপাল তাকে তো এমনি এমনি চটপট করিয়া সারিয়া ফেলিতে হয়। মহিন্দার কপালের জোর আছে। বিনোদিনী তখন ভেজা বস্ত্রখণ্ড রাখিয়া দিয়া বলিল, ঠিক আছে, কাজ নেই আমার চিকিৎসায়, বন্ধুর চিকিৎসা বন্ধুতেই করুক। বিহারী এই সমস্ত ব্যাপারখানা দেখিয়া ভেতরে ভেতরে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছিল। এ কয়দিন সে অধ্যয়নে ব্যস্ত হইয়া পড়িয়াছিল। ইতিমধ্যে মহেন্দ্র যে বিনোদিনী ও আশালতাকে মিলিয়া মিশিয়া একেবারে একাকার করিয়া তুলিয়াছে তাহা সে জানিতে পারে নাই। আজকে সে বিনোদিনীকে বিশেষ করিয়া দেখিল, বিনোদিনীও তাহাকে দেখিয়া লইল। বিহারী তখন কিছু তীক্ষ্ণ স্বরে কহিল, আজ্ঞে ঠিক কথা, বন্ধুর চিকিৎসা বন্ধুই করিবে। আমি মাথা ধরা আনিয়াছিলাম, আমি তাহার সঙ্গে লইয়া চলিলাম। ওডি কলনার বাজে খরচ করিবেন না। আশার দিকে চাহিয়া সে কহিল। বিহারী তারপর আশার দিকে চাহিয়া কহিল, তা বৌঠান, বলিতেছিলাম চিকিৎসা করিয়া রোগ সারানোর চেয়ে রোগ না হইতে দেওয়াই ভালো। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।